দেখুন, অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে আমার 23 সালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথাটা মনে পড়ে যাচ্ছে যে আমার যে সাহেব পৃথিবীর কারুর ক্ষমতা নেই যে তাকে ছোবে, আমার সাহেব মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাত্রি 2টোর সময় পুলিশ পৌঁছলো সুমিত রায়ের সন্ধানে। প্রায় 4 ঘন্টা রবীন্দ্রনাথবাবু অপেক্ষা করতে হলো এবং তারপর গ্যাস কাটার দিয়ে তালা কেটে তারপরে পুলিশ ভেতরে গেল। পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে সলিল ভট্টাচার্য প্রশ্ন তুলছেন। তার সঙ্গে আমি এইটা সাপ্লিমেন্ট করে দিতে চাইবো যে পুলিশ তদন্ত করছে কোটি কোটি টাকার দুর্নীতির। এই তদন্তে শেষ পর্যন্ত মাথা অবধি পুলিশ পৌঁছতে পারবে তো? দেখুন, কুণাল ঘোষ বললেন যে ফেরেববাজদের কান ধরে টেনে আনা উচিত, আর বিমল নন্দও বলছেন যে এদেরকে গ্রেপ্তার করা উচিত। পুলিশ একটু শেকি হয়ে গেছে, এমপির বাড়ি ইত্যাদি ইত্যাদি। দেখুন, সেটা ব্যাপারটা হচ্ছে যে বিমলদা বলছেন একটু বুঝে কাজ করবার কথা। মানে বিমল ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে উনি বলতে চাইছেন যে এমপির বাড়িতে গিয়ে স্বাভাবিকভাবেই পুলিশ একটু মনে করছেন যে ব্রিচ অফ প্রিভিলেজেস না হয়ে যায় ইত্যাদি। দেখুন, পুলিশ এক সময়ে ছিল ইডি আর সিবিআই এর রাজত্ব। সেই জমানাতে দেখা গেল যে ইডি যখন কেস ডায়েরি তৈরি করলো তাতে যে নামগুলো দিল অদ্ভুতভাবে অভিষেক ব্যানার্জির বাবার নাম নেই এবং অভিষেক ব্যানার্জির ফোন নাম্বার দিতে পারলো না। আমরা পরে তৎকালীন সময়ে বিজেপির মুখে বারবার করে শুনেছি যে পুলিশ তদন্তে সহযোগিতা করছে না এবং হাইকোর্টের জাস্টিস পর্যন্ত বারবার করে বলেন এটা কি করেছেন আপনি? একটা এমপি তো একটা কোনো অ্যাকাউন্টে টাকা পান, সেই অ্যাকাউন্টটা আপনি দেখালেন না কেন? দেখাতে পারেন। সেই সরকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু ওই সুজয় হাজরা আর সুজয় কৃষ্ণ ভদ্র তারা কিন্তু যা কথা বলে সেই একই জিনিস। ওই সুজয় কৃষ্ণ ভদ্র যা বলেছিল তার সাহেবকে ছুতে পারবে না, আজও সাহেবকে ছোঁয়া যায় না। সাহেব তেজ দেখিয়ে যান, একদমই ছোঁয়া যাবে না। পুরোটাই নাটক, গোটাটাই ইন্টেনশনাল একটা নাকি আনইনটেনশনাল এটা নিয়ে প্রশ্ন উঠছে, তো আমি বলছি সম্পূর্ণটা ইন্টেনশনাল। আপনি বলছেন চিত্রনাট্য? একদম চিত্রনাট্য নিয়েই এসেছে পুলিশ, যে এখানে আসবে, এই ঘুরবে ফিরবে এবং তারপর চলে যাবে এবং তারপর অভিষেক ব্যানার্জি গিয়ে প্রেসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবেন আমার বাড়িতে রাত্রিবেলায় এসছে। এই যে তেজগুলো কোথা থেকে আসে? দেখুন, কোনো একটা আমি নাই বুঝলাম যে একটা সময়ে তার মাথায় কোনো একটা হাত নিশ্চয়ই ছিল যার জন্য অত তেজ ছিল। আজ তো সরকার পরিবর্তন হলো, হাতটা উঠলো না। নাহলে একটা মানে পুলিশ নতুন একটা ব্যবস্থায় কাজ করতে এসছে, যেটা সলিল ভট্টাচার্য বলছেন যে পুলিশ ওই জায়গাটা না ঘিরে, এটা তো আমার মতো একটা লে ম্যান মানে একটা অধ্যাপক যার এইসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই, সেও বুঝতে পারছে আগে তো জায়গাটা ঘিরে রাখবো তারপরে তো যাবো। তো ওখান থেকে খবরটা দিলে কার কাছে যাবে? খবরটা ওইখানে পৌঁছে যাবে। কোথা থেকে কই খবর দিয়েছে এগুলো তো ভালো করে তথ্য নিয়ে দেখা দরকার। দেখুন, ইডি সিবিআই এর পর যেমন অধ্যত্ত ছিল আজও সমানভাবে সেই অধ্যত্ত। পুলিশ চলে যাওয়ার পরে বারবার করে উনি যেভাবে প্রেস কনফারেন্স করছেন তাতে উনি বুঝে গেছেন উনাকে ছোঁয়ার সাধ্য কারোর নেই, এবং সাধ্য নেই বলেই যে জিনিস ট্রাফিক রুলস ভায়োলেট করে তাতে ব্রিচ অফ প্রিভিলেজেস হবে। ট্রাফিক রুলস ভায়োলেট করে যদি গাড়ির উপরে পাদানিতে দাঁড়িয়ে দুটো প্রাইভেট ওই যায় দেহরক্ষী যায়, আমি বলছি আপনি যদি এইটা বলেন তার তো কাউন্টার আর্গুমেন্ট, আপনি বলছেন ছোঁয়ার সাধ্য নেই, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন, তার তো কাউন্টার আর্গুমেন্ট এইটা রবীন্দ্রনাথ বাবু হতে পারে আগামীকাল এই সই জালিয়াতি মামলায় আবার সিআইডি তলব করেছে। আচ্ছা, পরদিন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছে, তারপর দিন আবার উস্কানিমূলক ভাষণের মামলায় সিআইডি তলব করেছে। আমি বলছি তদন্তটা চলবে, তদন্ত অনন্তকাল ধরে, আমরা কতদিন ধরে দেখছি, সেই 21 সাল থেকে 22 সাল থেকে তদন্ত চলছে, তদন্তের ফল কিছু হয়নি। বস্তা বস্তা তথ্য নিয়ে বসে আছে এবং 75-25 প্রিন্সিপালের টাকা কোথায় গেছে সেটাও সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। কি করে এত বড় বড় বিল্ডিং হয়ে যায় একটা লোকের? আমি তো সারা জন্য অধ্যাপনার চাকরি করেছি, অধ্যাপনার তো হায়েস্ট পেমেন্ট দেওয়া হয়, এই রাজ্য সরকারের যে হায়েস্ট পেমেন্ট তার মধ্যেই আছে। তো আমি তো কোনোদিন এত বড় বাড়ি করার স্বপ্ন দেখিনি, কিছুই করেননি জীবনে। তার কত বড় বড় বাড়ি বলুন তো, 10টা 20টা 15টা, এগুলো হয় কোত্থেকে? আয়ের সঙ্গে অসঙ্গতি সম্পন্ন মানে সম্পত্তি নেই, তার সেই সম্পত্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করতে পারে না, করবে না। এইটাই হচ্ছে খেলা, ওই বিড়াল ইঁদুর এই খেলাটা চলবে এবং আমরা সাধারণ মানুষ এখানে বসে ওই শ্রুতি নাটক বা চিত্রনাট্য এগুলো দেখব এবং কোনো দিন এদের গায়ে হাত পড়বে না। রাস্তায় দাঁড়িয়ে
ছোট ছোট তৃণমূলের নেতাগুলোকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হবে কোমরে বেঁধে দড়ি বেঁধে, আর যারা মাথায় বসে আছেন তারা রাস্তায় দাঁড়িয়ে ওই প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে চিৎকার করবেন, আমাদের কেউ কিছু করতে পারবে না। তারা বলবেন রাত্রিবেলায় পুলিশ এসেছিল, কিভাবে আমার বাড়িতে আমি যখন নেই তখন কেন পুলিশ আসবে, তার তো আসার কথা আমাকে জানিয়ে তারই ফোন করে আসবেন। এইসব কথাগুলো বলবার সাহস পাই কারণ বারবার করে দেখা যাচ্ছে পুলিশ আসছে পালিয়ে যাচ্ছে, পুলিশ আসছে চলে যাচ্ছে। এই বারবার করে এই ঘটনা ঘটলে বা উনি বলবার সুযোগ পাচ্ছেন যে ইডি আমাকে 5 বার ডেকেছে কিছু করতে পারেনি, আমাকে এতবার ডেকেছে করতে পারেনি, আর কোর্টও তাকে 3 সপ্তাহ সই জালিয়াতি মামলায় রায় দিয়ে দিয়েছে যে তাকে 3 সপ্তাহ অ্যারেস্ট করা যাবে না। সুতরাং তিনি আরামসে থাকবেন আর মাঝে মধ্যেই প্রেস কনফারেন্স করবেন, আর আমরা এখানে এসে চিৎকার করব, সলিল্লা চিৎকার করবেন, বিমল চিৎকার করবে, আমরা বসে বসে চিৎকার করব। আদালত কি বলেছে নিশ্চয়ই সে ব্যাপারে আমরা কথা বলতে পারি না, কিন্তু আমার বক্তব্য পরিষ্কার, এটা তৃণমূল সরকার নয়, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার। এবং নিশ্চিন্ত থাকুন, এই সামান্য 2-1টা ঘটনায় আপনারা একেবারে এমন হতাশ হয়ে যাচ্ছেন যেন আবার সেই পুরনো সিপিএমের দেওয়া কংগ্রেসের দেওয়া সেটিং থিওরিতে ফিরে যাচ্ছেন। যাবেন না, কোনো সেটিং নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। তৃণমূলকে একদম ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতা থেকে বার করে দিয়েছি, এবং যারা যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, সে যত বড় হনু হন না কেন, তার ঘেঁটি ধরে জেলে ঢোকানো হবেই, আইন মেনে, আইনের পন্থা পদ্ধতি অনুযায়ী, যাতে সারা জীবনে একটা বড় অংশ ওই জেলের 4 দেওয়ালের মধ্যে কাটে, সেই ব্যবস্থা করা হবে যদি প্রমাণিত হয় যে তিনি অন্যায় করেছেন। সেই দিন আর বেশি দূরে নেই, তাকে জেলে যেতেই হবে। অন্যায়, আবার আমি বলছি, অন্যায় করে থাকলে জেলে যেতে হবেই, এটাই আইন। বেশ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য বারবার আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তির কথা বলছিলেন। আমার মনে পড়ে যাচ্ছিল যে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত হাবড়ায় গিয়ে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৎ পথে ব্যবসা করে খায়, তার তো পরিবার আছে, সে কি সৎ পথে ব্যবসাও করতে পারবে না, সে তো আর চুরি ডাকাতি করে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার জাস্ট মনে পড়ে গেল বলে আমি দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে পরপর 3 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এক হচ্ছে আগামীকাল সই জালিয়াতি মামলা, পরের দিন অর্থাৎ সোমবার হচ্ছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তারপর দিন মঙ্গলবার উস্কানিমূলক ভাষণের মামলায় ভবানী ভবনে তলব করেছে সিআইডি। পরপর একবার সিআইডি, একবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল। এই আবহেই একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের গর্জন যখন জোরালো হচ্ছে, অন্যদিকে বিধানসভায় সই জালিয়াতি, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মতো 3টি মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। সিআইডির পাশাপাশি ইডির স্ক্যানারে তিনি। সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি, সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডেকেছে ইডি, আর মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে সিআইডি। অর্থাৎ পরপর 3 দিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাকে। তো ডেকে তো পাঠাবেই, তাকে জিজ্ঞাসাবাদ হলে একটা তদন্ত চলছে, তাহলে ডেকে পাঠাবে। ইজ অভিষেক অ্যাভাব এভরিথিং, অ্যাভাব ল, অ্যাভাব ইনভেস্টিগেশন? একটা টার্গেট করে, একটা প্রতিহিংসা, একটা টার্গেট করে গোটা বিষয়টা চলছে। ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেয় সিআইডি। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় 3 বার হাজিরা এড়ানোর পর হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করব। আবার আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। সই জালিয়াতি কাণ্ডে রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। দুপুর 3টেয় তাকে ডেকে পাঠানো হয়েছে। আমি তদন্তে সহযোগিতা করি, আমাকে ডাকা হয়েছে, আমি যাব, আমি তদন্তে সহযোগিতা চিরকাল করি, আমি আগামীকালও তদন্তে পুরোপুরি সহযোগিতা করব। অন্যদিকে সই জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই সিআইডি নোটিশ পাঠিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও। আমার বাড়িতে সকালবেলা সিআইডি আসছিলেন, এই যে কেসটা হয়েছে, এই কেসের এই ব্যাপারটায় আমাকে কোঅপারেট করতে বলা হয়েছে। না না না, আমায় জিজ্ঞেস করেছে যে আপনার এটা আপনার সই কিনা, আপনার সই কিনা না, আপনি এই নোটিশটা খালি রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। পাপ তো কাউকে ছেড়ে যায় না, তো পাপের ফল তো ভোগ করতেই হবে ওনাকে।
অন্যদিকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হলো নতুন মামলা। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।